দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টার ডিসকোর্স অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সংঘাত চলছে সেই সংঘাতের যে গতি প্রকৃতি এবং এটির যে প্রভাব, সুদূর প্রসারী প্রভাব এবং আরব বিশ্ব থেকে শুরু করে সমগ্র বিশ্বে এটির যে একটা বলবো যে নেতিবাচক প্রভাব পড়ছে বা পড়তে যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং এর সঙ্গে প্রাসঙ্গিক বিশ্ব রাজনীতির অনেক কিছুই উঠে আসবে এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আজকে আমরা স্টুডিওতে যুক্ত করেছি দুজন অতিথিকে। একজন অধ্যাপক লাইলুফার ইয়াসমিন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে। এবং আরেকজন অর্ক ভাদুরী, তিনি মূলত সাংবাদিক, কিন্তু এটির সঙ্গে অ্যান্টি ওয়ার যে ক্যাম্পেইন বা এই যে যুদ্ধ বিরোধী যে অবস্থান সেটি নিয়ে তিনি জোরালোভাবে তার পদচারণা রয়েছে যুক্তরাজ্যে এবং ভারতে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে লেখালেখি করেন, ভাষ্যকার হিসেবে যুক্ত হন। আজকে আমরা দুজন অতিথির সঙ্গে কথা বলবো। আমি শুরুটা করতে চাই অধ্যাপক লাইলুফার ইয়াসমিন আপনাকে দিয়ে। আমরা জানি যে সারা পৃথিবীতেই এই যে যুদ্ধ বিরোধী একটি মনোভাব রয়েছে যারা শান্তিকামী মানুষ তাদের দিক থেকে, কিন্তু তারপরেও যুদ্ধ থামছে না। 2026 সালে এসেও এরকম একটি মর্মান্তিক যুদ্ধ নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। আমি যুদ্ধের যে একেবারে খুঁটিনাটি বিষয় বা এটির গভীরে যাবার আগে একজন কবিকে স্মরণ করতে চাই, নির্মলেন্দু গুণ। তিনি তার একটি বিখ্যাত কবিতায় বলেছেন যে যুদ্ধ মানেই হচ্ছে শত্রু শত্রু খেলা। তো কবির কাছে তো যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা। যারা আইনজীবী তারা হয়তো এটি মানবাধিকার পার্সপেক্টিভে দেখবেন। আপনি একজন একাডেমিক হিসেবে, শিক্ষক হিসেবে এই যুদ্ধটিকে কিভাবে দেখছেন? এই যুদ্ধটি কি আসলে অনিবার্য ছিল? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একটা হচ্ছে যে আমরা কতগুলো জিনিস দেখছি যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় যেই ফাটলটা দেখা দিয়েছে, যেটা 2014 থেকে আমরা দেখছি যে যেভাবে করে ক্রাইমিয়াতে ইনভেশন হয়েছে, তার পরবর্তীতে আপনারা জানেন যে 2017-তে রোহিঙ্গারা এখানে বাংলাদেশে আসতে হয়েছে তাদেরকে, এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে ফুল ফ্লেজেড একটা স্পেশাল মিলিটারি অপারেশন, এবং রাষ্ট্রনায়করা খুবই চতুর, আমি বলবো ইন্টেলিজেন্ট না বলে চতুর, তারা এটাকে ওয়ার বলতে নারাজ। তারা এটা অন্যভাবে করে এটাকে বিশ্লেষণ করার মাধ্যমে বলছে যেটা যুদ্ধ নয়। কিন্তু ইরানের সাথে যেটা হয়েছে সেটা মোটামুটি আমরা দেখছিলাম যে হতে যাচ্ছে, এবং এই যে আলোচনার নামে যে সময় ক্ষেপণ, এটা একটা যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বৈশিষ্ট্য সেটাও আমরা দেখেছি। সুতরাং আমি মনে করছি না যে এটা হওয়া দরকার ছিল, সেটাকে আমি বলছি না। কিন্তু যুদ্ধ আমেরিকার পক্ষ থেকে, ইসরায়েলের পক্ষ থেকে যখন কিনা দেখা গেল যে ইরান মোটামুটি ভাবে সম্মত হচ্ছে অনেকগুলো স্ট্রং ইস্যুতে, এবং যেটা ওমানি ফরেন মিনিস্টার খুব ইলাটেড ভাবে বললেন যে আমরা একটা ব্রেক থ্রুতে যেতে পারছি, ঠিক সেই মুহূর্তটাকেই কিন্তু বেছে নেওয়া হয়েছে যাতে ইরান এই সুযোগটা না পায়। এবং আপনি যদি দেখে থাকবেন গত বছরে যখন ইরান আলোচনা করছিল তখনও কিন্তু একই বিষয় আমরা দেখেছি। যুদ্ধ অনিবার্য ছিল না, যুদ্ধ অ্যাভয়েড করবার অনেক উপায় ছিল, কিন্তু আমেরিকা মনে করেছে, ইসরায়েল মনে করেছে যে ইরানের মতো একটি দেশ যদি তার নিরাপত্তার হুমকি হয়ে থাকে তাকে আঘাত করবার এটা হয়তো একটি মোক্ষম সময়। কিন্তু রেটরিকটা তো অন্যরকম। মানে যখন এই হামলা চালানো হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে, তখন তারা বলছে যে এইটা এক ধরনের এমিনেন্ট থ্রেট তারা ফিল করেছেন এবং সেটির কারণেই তারা এক ধরনের জাস্টিফিকেশন দেবার চেষ্টা করেছেন। আপনি সেটাতে কনভিন্সড কিনা? আমি একদমই কনভিন্স নই, কারণ আপনি যদি দেখেন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন থেকে যেটা বলা হয়েছে, স্পেশালি 2 দিন আগে, যে 47 বছর ধরে ইরান ইমিনেন্ট থ্রেট। ইমিনেন্ট শব্দটার অর্থ, আমি ইংলিশ স্পিকার নই, না হয়েও ইমিনেন্ট শব্দটার যে অর্থ আমি জানি, সেটা এই যুক্তির সাথে যায় না। 47 বছর ধরে একটি দেশ ইমিনেন্ট থ্রেট থাকতে পারে না। এবং আগের অ্যাডমিনিস্ট্রেশন গুলো যেভাবে করে আলোচনা করেছে এবং যেভাবে করে, কারণ মধ্যপ্রাচ্য আমরা জানি যে এই যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে তেলের
তেল যে মূল যে চালিকা, সেটা তাদের জন্য যেমন প্রয়োজন, তাদের মিত্রদের জন্য তেমন প্রয়োজন। এবং আপনি দেখতে পারবেন যে আজকে বোধহয় ভারতকে একটি মানে 1 মাসের জন্য রাশিয়া থেকে তেল কেনবার অনুমতি দেওয়া হয়েছে। এটা একদম অবিশ্বাস্য একটা বিষয় যে আমরা একদম কারো একটি কৃপায় আমরা বসে আছি। তো আমি সেই জন্য মনে করছি যে এটা ইমিনেন্ট থ্রেট নয়, এটা জাস্টিফাই করবার জন্য বলা হয়েছে। যখন দেখা গেছে যে ইরানও শান্তির পথ খুঁজছে, কারণ ইরান জানে যে আজকে বা কালকে তার উপরে অ্যাটাক হতে পারে, সেও সময় চাচ্ছে, কারণ তার একটা ইডিওলজিক্যাল এবং তার যে কোনো রাষ্ট্রই তার দেশকে বাঁচাবার অধিকার আছে ওয়েস্টফেলিয়ান সিস্টেমে। সুতরাং ইরান যখন চলে আসছে যে একটি সলিড প্ল্যান নিয়ে, তখনই দেখা গেছে যে ইমিনেন্ট থ্রেট কথাটা ব্যবহার করা হচ্ছে। এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়। ধন্যবাদ। আমি একটু অর্ক ভাদুরী আপনার কাছে আসতে চাই। এই যে নানা ধরনের রেটরিক দিয়ে একটা বড় ধরনের যুদ্ধের মধ্যে প্রবেশ করলো যুক্তরাষ্ট্র এবং ইরান, স্পষ্টতই এই যে ন্যারেটিভটি তৈরি করা হচ্ছে যে ইরানের ভেতরে গণতন্ত্রহীনতা, মত প্রকাশের স্বাধীনতা নেই, ইত্যাদি ইত্যাদি কারণগুলোর কে সামনে এনে তারা এক ধরনের সুযোগ নিতে চেয়েছেন বলে অনেক বিশ্লেষক মনে করছেন যে এই সুযোগে তারা ইরানের যে শাসন ব্যবস্থা বা শাসন ক্ষমতা, সেই কাঠামোর মধ্যে ঢুকে পড়তে চায়। আপনার কাছে বিশ্লেষণটা কীরকম? মানে যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে কেন এই আক্রমণটার প্রয়োজন হলো, হামলাটার প্রয়োজন হলো, বা ইসরায়েলের সঙ্গে এভাবে যৌথ হামলা কেন করছে তারা? আমার কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং। আমার কাছে বিষয়টা ঠিক এরকম ভাবে দাঁড়াচ্ছে যে ইরানে একেবারেই কোনো রকম গণতন্ত্র নেই, সেই কারণে তেহরানকে বোমা মেরে মাটির তলায় মিশিয়ে দিতে হবে। তাহলে গণতন্ত্রটা কাদের জন্য আনতে চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল? হাজার হাজার লাখের জন্য গণতন্ত্র আনতে চাইছেন? ইরানের যে নারীদের যে অধিকারের দাবিতে আমাদের বন্ধুরা, যারা ইরানি বন্ধুরা, তারা রাস্তায় নেমেছিলেন এবং তারা প্রতিবাদ করছেন এই রেজিমের যে নারী বিরোধী যে ভয়ঙ্কর অপশাসনের বিরুদ্ধে। কিন্তু আমি যখন দেখি যে একটা মেয়েদের স্কুলে বম্বিং করা হচ্ছে এবং সেখানে 180 প্রায় 200 জন বালিকাকে খুন করা হচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আমার সামনে এসে দাঁড়ায় যে মার্কিন ইসরায়েল সাম্রাজ্যবাদী চক্র তাহলে ওই মরে যাওয়া বালিকাদের জন্য, ওই মরে যাওয়া কিশোরীদের জন্য ছোট ছোট ফুলগুলোকে হত্যা করে তারা তাদেরকে নারী মুক্তি শেখাচ্ছে, তারা তাদের জন্য নারী মুক্তি আনছে। এবং এই যে কথাটা যে গণতন্ত্র রপ্তানি করার যে আমেরিকান পদ্ধতি, এটা তো আমরা আজকে থেকে দেখছি না। শুধু আমেরিকা কেন, প্রায় গোটা পশ্চিমের যে পদ্ধতি, এটা তো আমরা আজকে থেকে দেখছি না। আমরা কি থমাস সাঙ্কারাকে দেখিনি? আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার, সে কার্যত একটা গ্যাংস্টার স্টেটে পরিণত হয়েছে এবং সে যেটা অনুশীলন করছে সেটা হচ্ছে হাইপার ইম্পেরিয়ালিজম। সে মাফিয়ার মতো, গ্যাংস্টারের মতো, ভেনেজুয়েলার মতো একটা সার্বভৌম দেশের মধ্যে ঢুকে তার রাষ্ট্রপতিকে সে অপহরণ করে নিল এবং তারপরে সে ইরানে আক্রমণ করলো এবং সে পিষে মারতে চাইছে কিউবাকে। একটার পর একটা দেশ এবং এই সবটা করা হচ্ছে গণতন্ত্রের কথা বলে। এটা হচ্ছে সবচাইতে যন্ত্রণার এবং সবচাইতে বড় ভণ্ডামির উদাহরণ। আসলে মোদ্দা কথাটা হচ্ছে সাম্রাজ্যবাদেরও কিছু মুখোশের প্রয়োজন ছিল। আমরা গত কয়েক মাসে বা ডোনাল্ড ট্রাম্পের জমানায় আমরা দেখছি এই হাইপার ইম্পেরিয়ালিজমের যে অনুশীলন, সেই মুখোশটাও তার প্রয়োজন হচ্ছে না। সে একদম খোলাখুলি প্রাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে পৃথিবী ছিল সেই রকম ভাবে একটার পর একটা দেশে ঝাঁপিয়ে পড়ছে। এখন আন্তর্জাতিক আইন বলে একটা কথা আছে, মানে আন্তর্জাতিক আইনের কথা আমরা বলি, জাতিসংঘ সনদের কথা বলি। আপনি যে উদাহরণটি দিলেন ভেনেজুয়েলা থেকে শুরু করে সাম্প্রতিক সময়, মানে এই মুহূর্তে ইরানে যা কিছু হচ্ছে, এটা তো আন্তর্জাতিক আইনের কোনো কাঠামোর মধ্যেই পড়ে না। তো সেই ক্ষেত্রে অনেকে এটিকে যুদ্ধাপরাধ হিসেবে বলছেন, কেননা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার যে বিষয়টি, সেটি স্পষ্টতই যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। তখন এই কথাগুলো শুধুমাত্র বিচ্ছিন্নভাবে উচ্চারিত হচ্ছে, কিন্তু জাতিসংঘ বলে যে একটা প্রতিষ্ঠান রয়েছে, বৈশ্বিক প্রতিষ্ঠান রয়েছে, বা এই যে এত যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো রয়েছে, তাহলে তারা কি কার্যত নিষ্ক্রিয়, বা তাদের কি এখানে কিছুই করার নেই? আমরা তো ভাই দেখছি যে গত 3 বছর প্রায় হতে চললো, 2023 সালের অক্টোবর থেকে আমরা দেখছি যে এই তথাকথিত আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রসংঘ, এই প্রত্যেকটা আমাদের বাংলায়, কলকাতার যে বাংলা সেই ভাষায় বলে ধোঁকার টাটি, অর্থাৎ এই প্রত্যেকটা প্রহসনে পরিণত হয়েছে। আমরা কি আলোচনা করব? আমরা একটা লাইভ জেনোসাইড দেখছি। আপনি লন্ডনে আছেন,
এবং আপনি খুব ভালোভাবেই জানেন একটা সময় প্রায় গোটা প্রত্যেক উইকেন্ডে লক্ষ লক্ষ মানুষ লন্ডনে পথে নামতেন, আমরা পথে নামতাম। গোটা পৃথিবীর মানুষ যখন পথে নেমে এসছেন, কিন্তু এই বিশ্ব জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে। এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তাদের যে ভূমিকা, সেই ভূমিকাকেও কার্যত উপেক্ষা করা হচ্ছে। এবং আমরা একটা লাইভ জেনোসাইডের সাক্ষী থাকছি। আমরা দেখছি যে হাসপাতালের, গাজার যে হাসপাতালগুলো, সেখানকার যে ওই ফ্রিজার গুলো রয়েছে, সেই ফ্রিজার গুলোর মধ্যে ঠেসে ঠেসে লাশ রাখা হচ্ছে। সেই লাশগুলো আর রাখার কোনো জায়গা নেই। আমার কাজের সূত্রে, অ্যাক্টিভিজমের সূত্রে আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য কি বলবো জানি না, সম্ভবত দুর্ভাগ্য হয়েছিল গাজা এবং ওয়েস্ট ব্যাংকে যে অবরুদ্ধ মানুষদের সঙ্গে কথা বলবার এবং তাদের বয়ানগুলো আর্কাইভ করবার। এবং সেটার যে ট্রমা, সেই ট্রমা থেকে আমি এখনো বেরোতে পারিনি, সেই হয়তো কোনোদিন বেরোতে পারবো না। এবং সেই গাজার রক্তের দাগ এখনো শুকোয়নি। একটার পরে একটা দেশে গণহত্যা সংগঠিত হচ্ছে। আমাদের দেশে হায়দ্রাবাদ বলে একটা জায়গা আছে, আপনি জানেন। সেই হায়দ্রাবাদের চারমিনার বলে একটা খুব সুন্দর জায়গা আছে, আপনারা পারলে কখনো আসবেন। সেখানে প্রচুর মসজিদ আছে, নিজামের জায়গা ছিল। আমি যখন ওই রাস্তাটা দিয়ে হেঁটে যাই হায়দ্রাবাদে, তখন একটা মসজিদের যে আজানের সুর আরেকটা মসজিদের আজানের সুরে মিশে যায়। মানে মনে হয় যেন একটা সুর থেকে আরেকটা সুরে আমরা চলে যাচ্ছি। আর এখন আন্তর্জাতিক মিডিয়া দেখলে মনে হয় আমরা যেন কেবল একটা গণহত্যা থেকে, একটা রক্তের নদী থেকে আরেকটা রক্তের নদীতে গিয়ে পড়ছি, সেখান থেকে আরেকটা রক্তের নদীতে। প্রত্যেক দিন আমাদের ঘুম ভাঙছে আসলে এই খবরগুলোর মধ্যে। এর থেকে বড় যন্ত্রণা বোধহয় আর কিছু হতে পারে না। অর্ক, আসবো আপনার কাছে, নিশ্চয়ই আসবো আপনার কাছে। আমি অধ্যাপক লুফার আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে আপনি শুরুতেই যেটি বলেছেন খুবই ইন্টারেস্টিং, এই যেভাবে ডিফাইন করা হচ্ছে, যেভাবে শব্দগুলোকে সাজানো হচ্ছে বা বয়ান তৈরি করা হচ্ছে, তারা এটিকে যুদ্ধ বলছে না, মানে যুক্তরাষ্ট্র এটিকে যুদ্ধ বলছে না। এবং হোয়াইট হাউস বা যুক্তরাষ্ট্রের যে অ্যাডমিনিস্ট্রেশন, তাদের যে মুখপাত্র রয়েছেন, তারা এটিকে বলছেন স্ট্র্যাটেজিক স্ট্রাইকস। এবং তারা বলছেন না যে তারা কোনো ধরনের কোনো যুদ্ধ আছে ইরানের সঙ্গে বা ইরানের জনগণের সঙ্গে। তো এই যে স্ট্র্যাটেজিক স্ট্রাইকস আর যেটাই বলি না কেন, কার্যত তো যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় যে এখনো কি বাকি আছে কিছু? না, দেখুন, যেটা হচ্ছে যে এখানে একটু ফাঁক আছে আইনের। সেটা হচ্ছে যে আপনি যদি দেখে থাকেন যে সর্বশেষ আমেরিকার কংগ্রেস থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তারপরে যতগুলো হয়েছে সবগুলোই কিন্তু আমেরিকান প্রেসিডেন্টরা কেউ ওয়ার শব্দটা ব্যবহার করেননি, এবং তারা টেকনিক্যালি এটা করেন নাই, কারণ তাদেরকে কংগ্রেসের কাছে যেতে হবে অনুমোদন নিতে। তখন হয় সারপ্রাইজ এলিমেন্টটা তাদের চলে যায়, এবং সেটা তারা একটা কৌশল হিসেবে ব্যবহার করছেন। এবং আরেকটা আপনি দেখবেন যে এই যে আমরা ইমিনেন্ট থ্রেটের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে চাচ্ছি, এটা বলতে যে তারা যেই একটু আগে আমার যিনি বক্তা যিনি বললেন যে ফেমিনিজম, যেমন আমরা মেয়েদেরকে বাঁচাতে চাচ্ছি। এবং এটা আপনারা জানেন যে থার্ড ওয়ার্ল্ড উইমেন আমরা যারা আছি তারা আমরা অনেক প্রতিবাদ করেছি যে আমরা তো লিবারেল হোয়াইট ফেমিনিস্টদের বাঁচানোর জিনিস নয়, আমাদেরকে আমাদের কনটেক্সটটা বুঝতে দেন, আমাদেরকে আমাদের কথাটা বলতে দেন না। তাদের ওই লিবারালিজমের একটা ধারণা বাকি সবার উপরে চাপিয়ে দেওয়া যে এটার অর্থই লিবারেল। অথচ আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গত ইলেকশনে আপনি দেখবেন ভোট ওপেনলি কেনাবেচা হয়েছে। তো যেই রাজনীতিতে ভোট ওপেনলি কেনাবেচা হয় তারা গণতন্ত্রের কথা বলছেন। এবং আরেকটি জিনিস আপনি স্ট্র্যাটেজিক স্ট্রাইক যেটা বলছেন, যে আমেরিকা এর আগে যতগুলো যুদ্ধে হেরেছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা স্ট্র্যাটেজিক কালচার শব্দটা অ্যাডমিনিস্ট্রেশনের মাথায় ঢুকে না। আপনি ভিয়েতনামে যাচ্ছেন, আপনি ওখানকার মানুষকে চেনেন না। আপনি পানামায় গেছেন, গ্রানাডায় গেছেন, আপনি ইরাকে গেছেন, আপনি আফগানিস্তানে গেছেন, ওখানকার মানুষ যে চাচ্ছে না আপনাকে, যে আমাদের এগিয়ে বাংলায় যেটা বলে না, আপনার ভালো কিন্তু সবচেয়ে বেশি আমি বুঝি, আপনার ভালো আপনি বুঝেন না। তো ওই একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে তারা স্ট্র্যাটেজিক কালচারটাও বুঝতে পারছে না। এবং ইরান থেকে যতগুলো টুইট আসছে সেখানে তারা বারবার বলছে যে আমরা আমাদের রেজিমকে পছন্দ করি না, আমাদের রেজিম কিরকম রেপ্রেসিভ আমরা জানি, কিন্তু আমরা এটা
এটাও জানি আমরা কোনো ফরেন পাওয়ারের ইন্টারভেনশন চাই না। ফরেন পাওয়ারের ইন্টারভেনশন পেলে কি হয় সেটা আমরা ইরাকে দেখেছি, সেটা আমরা অন্য জায়গায় দেখেছি। এবং ইরাকের জনগণ এটা যে কত বাতুলতা আশা করা যে আমরা একজনকে মেরে ফেলবো, বাকিরা এসে ক্ষমতা নিয়ে নেবে, রেজিম চেঞ্জ হয়ে যাবে, এটা তো একটা এবিসিডি পড়ার মতো বাচ্চাদের বইয়ের একটা মানে স্ট্র্যাটেজি নিয়ে তারা এগিয়েছে। যে কারণে আপনি দেখে থাকবেন ইকোনমিস্ট বোধহয় এই সপ্তাহে তাদের প্রতিবেদন করেছে ওয়ার উইদাউট স্ট্র্যাটেজি। তারা বলছে এটা স্ট্র্যাটেজিক স্ট্রাইক, কিন্তু এটার মধ্যে কোনো কৌশল নাই, এবং যে কৌশলটা এত ছেলে মানুষের কৌশল। এবং আমি এটাই মনে করছি যে আমি অর্ক সাহেব ওনার সাথে মিলিয়ে বলবো যে এটা একটা ছেলে খেলা চলছে, যে এবং যেটা স্টিফেন ওয়ার্ড বলেছে যে এটা একটা প্রিডেটরি হেজিমন, প্রিডেটরের মতো সবকিছু নিয়ে নিচ্ছে। এবং কিছুদিন আগে ইয়েতে আল জাজিরাতে বলছিল যে ইটস আ ডিস্ট্যাবিলাইজিং রেজিম, যে রেজিমটা মানে সারা পৃথিবীকে ডিস্ট্যাবিলাইজ করছে। আমরা এখনো জানি না কারণটা কি, হয়তো আর কিছুদিন পরে আরো বিশ্লেষণ বের হবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে যেটা আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখবেন, একটা মজার মিম বের হয়েছে যে কোন মাসে কাকে অ্যাটাক করা হবে। ওই যে আমরা ইয়ের সময় যেটা দেখেছিলাম কোভিড এর সময়, ও আচ্ছা এই মাসে জম্বি আসবে, ও আচ্ছা এই মাসে ভিন গ্রহের প্রাণী আসবে, সেরকম ভাবে এক একটা দেশকে যেন অ্যাটাক করবার মতো প্ল্যান করা হয়েছে। আচ্ছা, এখন সেই কারণে যুক্তরাষ্ট্র এই আলোচনা যখন চলছিল তখন বুঝতে পারছিলাম যে এটা যুদ্ধই গড়াবে। রাইট। প্রফেসর ইয়াসমিন, যখন যুক্তরাষ্ট্র কোনো একটি রাষ্ট্রকে টার্গেট করে বা কোনো একটি রেজিমকে টার্গেট করে, লক্ষ্য হিসেবে ধরে নেয়, তখন তাদের গণতন্ত্র, হিউম্যান রাইটস এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসে। ইরানের ক্ষেত্রেও সেটি হয়েছে। এখন আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে অনেকেই এই প্রশ্নটি করেন যে সারা পৃথিবীতে হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করার বা গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রকে আসলে কে দিয়েছে? এটা আমরা নিজে নিজে নিয়ে নিয়েছি আপনার ভালোর জন্য। বিষয়টা হচ্ছে তাই, যেটা হচ্ছে কোল্ড ওয়ার শেষ হবার পরে আপনি দেখবেন কিছুদিন আমেরিকায় যে গ্লোবাল পুলিশম্যানের একটা খুব মোরালিস্টিক, আইডিয়ালিস্টিক একটা রোল প্লে করেছে। এবং সে সময় তারা কিন্তু অনেক মানে এই কাজটার জন্য তারা অনেক বেশ সুনাম কুড়িয়েছে। কিন্তু এরপরে যখনই তারা দেখলো যে না, তারা আসলে লোকাল কনটেক্সট না বুঝে সব জায়গায় ইন্টারভেন করতে যেয়ে তাদের রুয়ান্ডাতে যে ডিবাকলটা হলো, তারপরে তারা ফেরত গেল। এবং তারপরে আবার আপনি দেখবেন 9/11 এর পরে তারা মনে হচ্ছে যে লিবারেল অর্ডার, যেখানে আপনার কি বলবো যে গ্রুপ অফ কান্ট্রিজ তাদের একটা ধারণা থাকে যে আমরা কি করতে যাচ্ছি, এবং এই বিশ্ব ব্যবস্থায় যে সকলের একটা স্টেক আছে এবং সভারেনিটি। আমি তো আন্তর্জাতিক সম্পর্কের মানুষ, আমি একটুখানি থিওরি দিয়ে 1 মিনিটেই বলবো আপনাকে যে স্টিফেন কাসনারের একটা বই আছে যে স্টেট অ্যাজ এ অর্গানাইজড হিপোক্রেসি। তার এই কনসেপ্ট যে স্টেট অর্গানাইজড ভাবে হিপোক্রেসি করে, কারণ স্টেটের মধ্যে আপনি কিন্তু মাইট ইজ রাইট, স্টেটের মধ্যে এক ধরনের যতই বিচার ব্যবস্থা থাকুক, এবং যেটা আমরা ক্রমাগত ভাবে দেখছি যে এক একটা রাষ্ট্র এক একটা রেজিম ইন্টারেস্টকে প্রমোট করছে দেন স্টেট ইন্টারেস্ট। এটা এখন সব জায়গাতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। আর অমিতাভ আচারিয়ার একটা বিখ্যাত লেখা আছে, এবং এটার পরে মানে গ্লোবাল ওয়ার অন টেররের পরে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স ইজ নাথিং বাট ডিসঅর্গানাইজড হিপোক্রেসি। যে আমেরিকার যা ইচ্ছা তাই করছে, কোথাও টেররিস্ট আছে বলে আক্রমণ করছে, কোথায় মাদক আছে বলে আক্রমণ করছে, কোথাও গণতন্ত্র নাই বলে আক্রমণ করছে। অর্থাৎ আক্রমণ করবার জন্য আর কোনো অজুহাতের প্রয়োজন নাই। আমার যেখানে যেটা প্রয়োজন সেটা আমি প্রয়োগ করব। জি, আসবো আপনার কাছে। মিস্টার অর্ক, আপনার কাছে জানতে চাই একই প্রসঙ্গে, মানে এই যে ধরেন ইরানে গণতন্ত্র নেই, ইরানে মত প্রকাশের স্বাধীনতা নেই, ইত্যাদি ইত্যাদি যে অভিযোগগুলো পশ্চিমা বিশ্ব, ইনক্লুডিং যাদের কথা বলছি আমরা, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল থেকে শুরু করে অনেকেই বলছেন, কিন্তু তাদের যারা মিত্র আরব বিশ্বে, সেই দেশগুলো তো একই বিষয়, কিন্তু সেখানে তো কোনো ধরনের কোনো আক্রমণ হচ্ছে না, বা তাদের বিষয়ে তো এরকম উচ্চকিত কোনো বয়ান আমরা শুনছি না। তো এই ইনকনসিস্টেন্সির কারণটা কি বলে আপনার মনে হয়? 1962 সালে, আমি যদি খুব ভুল না করি, 1962 সালে জাতিসংঘের যে জেনারেল অ্যাসেম্বলি, তার সভায় ফিদেল কাস্ট্রো খুব সুন্দরভাবে এই বিষয়টা ডিল করেছিলেন। তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত সরকারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকারগুলোর ওপরেই সে অভিযোগ আনে যে কোথাও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, কোথাও গণতন্ত্র না থাকার অভিযোগ, ইত্যাদি ইত্যাদি। কাজে খুব স্বাভাবিকভাবেই এই তথাকথিত আরব বিশ্ব, যারা কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের পায়ে নিজেদের সমস্ত আত্মমর্যাদা, সার্বভৌমত্ব সমর্পণ করে দিয়েছে, তাদের দেশে যে গণতন্ত্রের অভাব, তাদের দেশে নারী স্বাধীনতার যে বেহাল অবস্থা, সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে পড়বে না।
কিন্তু চোখে পড়বে কোথায়? চোখে পড়বে উত্তর কোরিয়ায়, চোখে পড়বে ইরানে, চোখে পড়বে সাদ্দামের ইরাকে, চোখে পড়বে ভেনেজুয়েলায়, চোখে পড়বে কিউবায়, এই সমস্ত দেশগুলোতে চোখে পড়বে। কারণ যে যে রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্যবাদী নীতি, তার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে, মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশগুলোর অপরায়ণ ঘটাবে, সেই দেশগুলোকে আদার করে দেবে এবং এই আদারাইজেশনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করার যে প্রকল্প, সেই প্রকল্পটাকে মার্কিন যুক্তরাষ্ট্র বৈধতা দেবে। এবং এই যে দানবায়নের প্রক্রিয়া, যাকে ধ্বংস করতে হবে, যে কুকুরকে মারতে চান আপনি, তাকে একটা খারাপ নাম দিন, এই দানবায়নের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন ধরে চালিয়ে আসছে এবং একটার পর একটা দেশে তারা এই ঘটনাগুলো ঘটিয়ে চলেছে। আমার খুব জানতে ইচ্ছে করে, আমার খুব বুঝতে ইচ্ছে করে সেই মার্কিন তরুণীর কথা। কয়েক সপ্তাহ আগে আইসির বিরুদ্ধে, আইস বিরোধী বিক্ষোভ করবার জন্য যাকে কার্যত জর্জ ফ্লয়েডের মতো করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী তার নিজের দেশের নাগরিককে একদম রাস্তার মধ্যে পিষে ধরলো, আমার খুব জানতে ইচ্ছে করে সেই তরুণের কথা, যে যে তেল আবিবে যুদ্ধের বিরুদ্ধে, যুদ্ধ নয় অ্যাকচুয়ালি, গণহত্যার বিরুদ্ধে কথা বলবার জন্য ইসরায়েলের নিরাপত্তা বাহিনী তাকে পেটাল। এবং আপনি গণতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্রের কথা আমরা ইসরায়েলের একজন সাংসদ, আমাদের বন্ধু ওফের কাসিফ, তার কথা বলতে পারি। ওফের কাসিফ ইরাকের ইসরায়েলের বামপন্থী দল মাকি, যারা একটা নির্বাচনী জোট হাদাসের মধ্যে রয়েছে, তাদের একজন নির্বাচিত সাংসদ। একজন নির্বাচিত সাংসদকে ইসরায়েলের সংসদ থেকে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে দিনের পর দিন মারতে মারতে বের করে দেওয়া হয়েছে। তার কারণ বামপন্থী সাংসদ ওফের কাসিফ, তার একমাত্র অপরাধ ছিল, একমাত্র দোষ ছিল, তিনি প্যালেস্টাইনে চলমান গণহত্যার বিরোধিতা করেছেন। এই ইসরায়েল ইরানে গণতন্ত্র রফতানি করবে? এই আমেরিকা, যারা নিজের দেশের নাগরিকদেরকে সুরক্ষা দিতে পারে না, তারা ইরানে গণতন্ত্র রপ্তানি করবে? এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। অন দ্যাট পয়েন্ট, আপনি ইসরায়েল বলেন আর যুক্তরাষ্ট্র বলেন, এই দুটো দেশেরই সাধারণ মানুষের একটা বিরাট অংশ কিন্তু এই অন্যায় যুদ্ধ বা যুদ্ধে জড়িয়ে পড়া বা এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তাদের কিন্তু একটা জোরালো অবস্থান রয়েছে, কিন্তু সেটা রিফ্লেকশনটা হচ্ছে না। এটির কারণটা কি? মানে ডায়নামিক্সটা কি আপনি কখনো বুঝতে চেয়েছেন? না, দুটো বিষয় আছে এটা। প্রথমে যদি আমেরিকার কথায় আসি, আমেরিকার প্রায় 75% মানুষ কিন্তু এই যুদ্ধের পক্ষে নেই, কিন্তু এই যুদ্ধটা কিন্তু আমরা যদি দেখি ডোনাল্ড ট্রাম্পের বাধ্যতাও বটে। আপনি যদি প্রথমত মামদানির বিজয়, আজকে সেই আলোচনার সুযোগ নেই, খুব অল্প সময়, মামদানির বিজয় এবং আমেরিকার ভেতরে ডেমোক্র্যাটদের মধ্যেও ডিএসএ, যে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, তাদের একটা শক্তি বৃদ্ধি ঘটছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে সাম্প্রতিককালে আইসি বিরোধী যে বিক্ষোভ হলো, সেই বিক্ষোভটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষিতে বিচার করলে একটা নজিরবিহীন গণ আন্দোলন। এই জায়গা থেকে যদি আপনি ট্রাম্পের যে রাজনীতিকে দেখেন, তাহলে ট্রাম্পের কিন্তু একটা বড় কিছু ঘটনা ঘটিয়ে ফেলাটা ট্রাম্পের নিজের অস্তিত্বের জন্যই প্রয়োজন ছিল। এবং আমার এক বন্ধু চমৎকার ভাবেই বলেছেন যে এই যুদ্ধে অবশ্যই রেজিম চেঞ্জ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে সেটা যতটা না ইরানে, তার থেকে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। কাজে এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপার। এবং সেখানে কিন্তু মানুষ নামছেন, প্রতিরোধ করছেন, মিছিল করছেন, আক্রান্ত হচ্ছেন, আমাদের বন্ধুরাই করছেন। হয়তো যতটা করা দরকার ততটা হচ্ছে না, কিন্তু তারা চেষ্টা করছেন। এবং ইসরায়েলের কথা যদি বলি, ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে দুই ধরনের বিক্ষোভ হয়। এক ধরনের বিক্ষোভ হচ্ছে গণহত্যা বন্ধের দাবিতে, যার কথা আমি একটু আগেই বললাম, আমাদের বন্ধুরা যে বিক্ষোভ করেন। আরেক ধরনের বিক্ষোভও কিন্তু ইসরায়েলে হয়। সেই বিক্ষোভ হচ্ছে যে কেন নেতানিয়াহু আরো বেশি গণহত্যা করছেন না, কেন আরো তীব্র ভাবে খুন হত্যাযজ্ঞ পরিচালনা করছেন না, এই জায়গা থেকে। কাজেই ইসরায়েলের ভেতরের পরিস্থিতি যদি আমরা বলি, সেই পরিস্থিতি কিন্তু যুদ্ধবিরোধী আন্দোলনকারীদের জন্য যে খুব অনুকূল সেই রকম নয়। কারণ ইসরায়েলের সমাজে যে তীব্র উগ্র জায়নবাদী ঝোঁক, উগ্র দক্ষিণপন্থী ঝোঁক, সেটা প্রবল। কিন্তু আমি খুব অবাক হয়ে যাই, এর মধ্যে দাঁড়িয়েও যে ইসরায়েলি বন্ধুরা তারা যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নামছেন, আক্রান্ত হচ্ছেন, কথা বলছেন, আমার মনে হয় এই দুঃসময়ে তারা আসলেই আলোকবর্তিকা। জি, আসবো আপনার কাছে। প্রফেসর ইয়াসমিন, আপনি হয়তো একটা বিষয় লক্ষ্য করেছেন যে ইরানের
যিনি সর্বোচ্চ নেতা তাকে যেভাবে হত্যা করা হলো, এটা তো খুবই আনপ্রেসিডেন্টেড একটা ব্যাপার। এবং এটি করার পরে যেটি অনেকেই বিশ্লেষকরা যারা কথা বলছেন এই বিষয়ে তারা মনে করছেন যে প্ল্যানটা ছিল যে এটি করে হয়তো জনগণ রাস্তায় নেমে এসে এই রেজিমকে প্রত্যাখ্যান করে একটা পরিবর্তনের দিকে যাবে, কিন্তু কার্যত সেটি হয়নি। অনেকেই বলছেন যে প্ল্যানটা ব্যাকফায়ার করেছে। এখন কেনেডিয়ান যে অধ্যাপক, চাইনিজ বংশোদ্ভূত যে অধ্যাপক প্রফেসর জিয়াং সম্ভবত, তিনি যে ভবিষ্যৎবাণী করছেন যে আসলে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তিনি বলছেন যে হেরে যাবেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে মানে আসলে যুদ্ধটা আসলে কোন দিকে এগোচ্ছে এবং এটার পরিণতিটা কি হতে যাচ্ছে? হ্যাঁ, আপনি যে চাইনিজ প্রফেসরের কথা বলছেন ভবিষ্যৎবাণী, ওটা আমিও দেখেছি। এবং ওটাতে উনি বলেছেন যে আমেরিকা ইসরায়েলের হেরে যাবার সম্ভাবনা আছে। কিন্তু যেটা হয়েছে কি, এটা ঠিক আমি বলবো না যে এভাবে করে হেরে যাবে, কারণ এটা কিন্তু ডিরেক্ট ওয়ারফেয়ার হচ্ছে না। এটা আমাদেরকে একটা মাথায় রাখতে হবে। ডিরেক্ট ওয়ারফেয়ার নয় বলে আপনি কিছুদিন পরে দেখবেন, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সময় যে ধরনের বাক্যগুলো সাজানো হয়, তেমন ভাবে আমাকে সরে আসতে হবে ওই যুদ্ধ থেকে, সেটার ইঞ্জিনিয়ারিং এর কথাগুলো হয়তো সাজানো হবে আস্তে আস্তে। একটু আগে অর্ক আপনি যেটা বলছিলেন যে স্বাধীনতার কথা, নারীদের কথা, আমি একটা ঘটনা এখনো ভুলতে পারি না। যেই আমেরিকা বলছে তারা গণতন্ত্রকামী, যেই আমেরিকা বলছে তারা মেয়েদেরকে বাঁচাতে চাচ্ছে, শার্লটসভিলের কথা যদি আপনার মনে থাকে, একটি 32 বছর বয়সী মেয়ে, তাকে কিভাবে করে মেরে ফেলা হলো এবং বলা হলো সে একটা লিবারেল মেয়ে, তার এত বয়স হয়েছে, তার এখনো হাজবেন্ড নাই, তার বাচ্চা নাই, তার বিয়ে হয়নি, তার বেঁচে থাকার অধিকার নাই। তো আমেরিকার মধ্যেই আপনি যদি দেখেন যে কিরকম ভাবে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, হার্ভার্ডে কি হলো এবং অন্যান্য ইউনিভার্সিটি গুলাতে কি হলো, এটা নিয়ে আমরা কেউ কথা বলছি না। এবং সেখানেও বাক স্বাধীনতা নাই, সেখানে কিন্তু সেলফ সেন্সরশিপ আরোপ করতে হয়েছে সেখানকার প্রফেসরদেরকে। অল্প কয়েকজন প্রফেসরদেরকে আমরা দেখছি যে যারা স্পষ্ট ভাষায় বলছেন, এবং কারা কথা বলছেন, যারা এর আগে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশনে সার্ভ করেছে। কিন্তু আপনি আমেরিকার প্রফেসরদেরকে কিন্তু খুব বেশি কথা বলতে দেখবেন না, যেটা আমাদের এদিকে আমরা করছি, যেটা ইউরোপে করছে, কিন্তু আমেরিকার মধ্যে করছে না, কারণ তারা সবসময় সার্ভেলেন্সের মধ্যে আছে। আমরাও জানি যে অর্ক এবং আমরা হয়তো আর আমেরিকার ভিসা পাবো না, দরকার নাই। হ্যাঁ, তো আমার ওটাই মনে হচ্ছে যে এই সার্ভেলেন্সটা যেটা করা হচ্ছে সেটা কিন্তু কোনোভাবে লিবারেলিজমের রিফ্লেকশন নয়। এবং আমি আপনাকে একটু অ্যাড করবো যে গত বছর আমি মে থেকে জুন পর্যন্ত আমি 1.5 মাসের মতো আমি বেলজিয়ামে একটা ছোট্ট ফেলোশিপে গিয়েছিলাম। তখন যে কয়টা শহর আমি ভ্রমণ করেছি, এবং গেন্ট শহরে, গেন্ট ইউনিভার্সিটির সাথে আমি অ্যাটাচ ছিলাম, গেন্ট শহরটাতে আপনি যদি দেখেন, দুটো রাস্তা পরপর কোনো না কোনো বাড়িতে ফ্ল্যাগ, প্যালেস্টাইনের ফ্ল্যাগ। তারা যেভাবে করে সাপোর্ট দিয়েছে, তারা ইউক্রেনিয়ানদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছে, তারা আরবদেরকে যেভাবে করে সাপোর্ট দিয়েছে, তারা প্যালেস্টিনিয়ানদেরকে যেভাবে করে সাপোর্ট দিয়েছে, এবং ওখানকার ইয়াং জেনারেশন, আমি ইয়াং জেনারেশনের অনেকগুলো ফেজ আছে কিন্তু 30s এর নিচে যারা, তারা একদম স্পষ্টভাবে কোকা কোলা থেকে শুরু করে এই সকল ব্র্যান্ড কিন্তু তারা পরিহার করছে। আমি লুক্সেমবার্গে গিয়েছি, সেখানে রাস্তার মধ্যে প্রতিবাদ হচ্ছে। বার্লিনে গিয়েছি, সেখানে রাস্তার মধ্যে প্রতিবাদ হচ্ছে। ব্রাসেলসে হচ্ছে, গেন্টে হচ্ছে, সব জায়গায় শনি রবিবারে কিন্তু প্রতিবাদ হচ্ছে। এই যে আমি যেটা বলবো যে এই ইন্টার জেনারেশনাল গ্যাপটা, এটা আগের জেনারেশনটা বুঝতে পারছেন না। এবং আগের জেনারেশনেও, আমি যদিও কিছুটা ওই জেনারেশনে পড়ে যাই, বাট আমি মনে করি জেনারেশন ইজ অ্যাবাউট মাইন্ডসেট, ইজ নট অ্যাবাউট দ্য এজ। জি, পলিটিশিয়ানরা যেভাবে করে দেখছেন, তারা মনে করছেন কোল্ড ওয়ার সময় যেভাবে রেজিম চেঞ্জ করা হতো, ওইভাবে করে আবার আমরা লিবারেল বাণী নিয়ে যে রেজিম চেঞ্জ করে দেব, লিবারেল বাণী নিয়ে আমরা বলবো মেয়েদেরকে মুক্ত করে দিলাম। ইরাকে কি হয়েছে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, আফগানিস্তানে কি হয়েছে ফলাফল আমরা দেখতে পাচ্ছি। এবং এই কারণে আমি মনে করছি ইন্টার জেনারেশনাল গ্যাপটা, যেটা আমার দেশেও যখন ছাত্রদের যে মুভমেন্টটা হয়েছে, আগের জেনারেশন বুঝতেই পারেনি যে এটা কেন হচ্ছে। এবং এই যে গ্যাপটা আমরা যতদিন অ্যাড্রেস করতে না পারবো, ততদিন কিন্তু আমরা প্রকৃতভাবে এই বিশ্ব পরিস্থিতির অবস্থা আমরা বুঝতে পারবো না। কারণ ইউরোপেও আপনি দেখবেন পলিসি প্ল্যানাররা একদিকে এবং সাধারণ জনগণ আরেকদিকে, এবং সাধারণ জনগণ ইয়াং থেকে শুরু করে অনেক বড় পর্যন্ত। কারণ আপনাদের মনে থাকবে যে অস্ট্রেলিয়াতে যে বিশাল একটা ওয়াক হলো প্যালেস্টিনিয়ানদের পক্ষে, এটা কি বোঝায় যে আমরা সবাই বুঝতে পারছি, তাহলে কি পলিসি প্ল্যানাররা বোঝেন না? তারা তো আমাদের মধ্যে থেকে এসেছেন, তাদের হাত পা কোথায় বাঁধা। প্রফেসর ইয়াসমিন, আমি খুব ছোট্ট করে একটু আপনার কাছে জানতে চাইবো, আপনি খুব ইন্টারেস্টিং একটি মানে বিষয়ের অবতারণা করেছেন যে একাডেমিয়াতে কেন এই বিষয়গুলো উচ্চারিত যেভাবে হওয়ার কথা সেটি হচ্ছে না। আপনি আপনার নিজের যে শিক্ষা জীবন তার একটি অংশ, আমি যদি ভুল করে না থাকি, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে কাটিয়েছেন, অ্যাটলান্টাতে। এবং আমরা
এটা আমার একটা ব্যক্তিগত আগ্রহেরও জায়গা যে আমি ফ্রেঞ্চ রেভলিউশন যখন পড়ি তখন রোল অফ ইন্টেলেকচুয়াল এটা আমাকে বেশ মানে ভাবনার খোরাক যোগায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যে কোনো কনফ্লিক্ট, এমনকি সোভিয়েত ইউনিয়নে আমরা দেখেছি যে মানে রুশ বিপ্লবের পটভূমিতে ইন্টেলেকচুয়াল একটা ভূমিকা রয়েছে। আজকে যে ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছে এবং ক্রেডিবিলিটি ক্রাইসিস, সবচেয়ে বড় ক্রাইসিস যেটা আমি মনে করি যুক্তরাষ্ট্রের জন্য সারা পৃথিবীর কাছে, সেই জায়গাটিতে একাডেমিয়ার মানে অবস্থাটা আসলে কেন এত নীরব? মানে শুধুমাত্র ভয়ের কারণে, ভীতির কারণেই, নাকি তারাও এক ধরনের সুবিধা বলয়ের মধ্যে ঢুকে গেছে? মানে এটা একটা কালচারাল বিষয় কিনা, আপনার কাছে কি মনে হয়েছে? না, আমি ইনফ্যাক্ট আমি একটা আমেরিকার ক্রান্তিকালে ওখানে ছিলাম। 9/11 যেদিন হয়েছে সেদিন আমি কিন্তু ঘুমাচ্ছিলাম। ইনফ্যাক্ট আমি 11টা পর্যন্ত ঘুমাচ্ছিলাম। আমার সেদিন ক্লাস ছিল না, তো আমি খুব রিল্যাক্সড মুডে ছিলাম। আমার ফ্ল্যাটমেট এসে দরজা ধাক্কা দিয়ে বললো যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হ্যাজ হ্যাপেন, এবং তারপরে টিভি খুলে আমি দেখলাম যে পুরো পৃথিবী বলতে গেছে। এবং 9/11 এর আগের আমেরিকা, 9/11 এর পরের আমেরিকা আমি যেটা দেখেছি, আমার এটা আপনাদের মনে আছে যে এটা ছিল খুব সম্ভবত টিউসডে, মঙ্গলবারে হয়েছে। বৃহস্পতিবারে আমার যে ক্লাস ছিল, সেই ক্লাসে আমার ক্লাসমেট, আমার প্রফেসর সবাই সমানভাবে ক্রিটিসাইজ করছে আমেরিকান পলিটিকে, আমেরিকান এস্টাবলিশমেন্টকে। তখন পর্যন্ত যে আমেরিকা আমি দেখেছি, এর পরবর্তীতে এই আমেরিকা আমি দেখি নাই। এখন সার্ভেইলেন্সটা এমন পর্যায়ে গেছে যে আমি ফোনে কার সাথে কথা বলছি, মানে আমার যেটা বলে না, ফোন আমাদেরকে শুধুমাত্র কানেক্ট করে নাই, আমাদেরকে ডিসকানেক্টও করেছে ভয়ঙ্কর ভাবে। কারণ আমরা কোনোভাবেই কোনো কথা কারোর কাছে পৌঁছাতে পারছি না। এবং এখনকার আমেরিকা যেটা হয়েছে, যে তাদের উপরে এমন ভাবে নিপীড়নটা আসছে যে তার ধরুন জব নাই। আপনারা কিছুদিন আগে দেখবেন সম্ভবত MIT-র একজন প্রফেসর, তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন তার ল্যাবে যখন কাজ করছিলেন বা বাসায় ছিলেন, এরকম কিছু একটা। তো এটা একটা ভীতির সঞ্চার করা হয়েছে, যার কারণে একদমই যারা প্রতিষ্ঠিত, যারা একাডেমিক, যেমন ওয়ার্ল্ড বলছেন, স্টিফেন ওয়ার্ল্ড বলছেন এটা একটা প্রেডেটরি হেজিমন, তিনি কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছেন যে তার বললে আর কিছু আসে যায় না। কিন্তু যারা মিড লেভেলে আছেন তারা যে কোনো মুহূর্তে চাকরিচ্যুত হতে পারেন, তাদের ফ্যামিলি অ্যাটাক হতে পারে, এবং এই কারণেই কিন্তু আমি বলবো তারা চুপ করে আছেন। তারা কি বুঝছেন না? কিন্তু এটা তো সাংঘাতিক একটা প্যারাডক্স। মানে সারা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক চর্চা যারা করেন বলে দাবি করেন, সেখানে এক ধরনের অথরিটিয়ান রেজিমে যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয় সেটি তৈরি হয়েছে, তাই তো? অ্যাবসলিউটলি। এবং এটা আমি 9/11 এর পরেও দেখি নাই, এবং সেই সময় আমি সবাইকে সোচ্চার কণ্ঠে আমি প্রতিবাদ করতে দেখেছি। রাইট, আমি আসবো আপনার কাছে। আমি মিস্টার অর্ক আপনার কাছে একটু আসতে চাই, একটু ভিন্ন প্রসঙ্গে বলতে আমি একটু স্পেসিফিকলি আপনার কাছে জানতে চাই যে যারা এই যুদ্ধকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বা বিশ্লেষণ করছেন, তারা বলছেন যে মূলত ইরান এই যুদ্ধে অনেকটা একা, কেননা তাদের যারা অ্যালাই অন্যতম যারা, তাদের মধ্যে রাশিয়া রয়েছে, চীন রয়েছে, কিন্তু তারা শুধুমাত্র একটা বিবৃতি দেওয়া বা নিন্দা প্রকাশ করার বাইরে তো সেই অর্থে এই যুদ্ধে কোনো ধরনের কোনো অংশগ্রহণ করছে না। তো আপনার কাছে যেটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনিও মনে করেন কিনা যে ইরান এই যুদ্ধে একা, নাকি যে প্রক্সি শক্তিগুলোর কথা বলা হচ্ছে, হিজবুল্লাহ, হুতি বা হামাসের কথা বলা হচ্ছে, লেবানন বা এই বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে যারা রয়েছেন, তারা কি কোনো না কোনোভাবে এই যুদ্ধকে মানে ইরানকে সহায়তা করছে কিনা বা ইরানের পাশে এসে দাঁড়িয়েছে কিনা, মানে তাদের সক্রিয়তাটাকে আপনি কিভাবে দেখেন? আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে প্রফেসর ইয়াসমিন আপা দিদি যেটা বললেন, আমি ওটার একটা রেস ধরে বলতে চাই। উনি একটা ফ্যান্টাস্টিক কথা বললেন যে এই প্রজন্মের যে ভাষা, সেটা আগের প্রজন্মের থেকে আলাদা, এবং আগের প্রজন্ম হয়তো বুঝতে পারছে না। একই রকম ভাবে এটাকে যদি আরেকটু সহজ ভাবে বলার চেষ্টা করি, মানে আমি যেভাবে বলি বিভিন্ন বা ভাবার চেষ্টা করি, 20 শতক ইজ ডেড, 20 শতক মারা গেছে, এবং 20 শতকের চশমায় আসলে 21 শতকের পৃথিবীকে দেখা যায় না। বাম ডান যারাই দেখার চেষ্টা করছেন তারা দেখতে পাবেন না। ইরানের একাকিত্বের প্রশ্নটাও আসলে সেই একই জায়গা থেকে। 20 শতকের বাস্তবতা ছিল একটা বিরাট সময় জুড়ে, 20 শতকের বাস্তবতা ছিল হচ্ছে কোল্ড ওয়ারের ঠান্ডা যুদ্ধের বাস্তবতা, এবং 9/11 পরবর্তী পৃথিবীতে কিন্তু সেই বাস্তবতাটা একেবারেই নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই পৃথিবীতে এই মুহূর্তে দাঁড়িয়ে, যদিও আমরা দেখছি যে এক মেরু বিশ্ব চ্যালেঞ্জের মুখে পড়ছে, ডি-ডলারাইজেশনের যে বিশদে আমি যাচ্ছি না, যে প্রক্রিয়া শুরু হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু চীন এবং রাশিয়া দুটো খুব গুরুত্বপূর্ণ শক্তি। তারা কিন্তু যখন 1 লক্ষ মানুষকে মেরে ফেলা হলো প্যালেস্টাইনে, তারা কার্যত কোনো কার্যকরী প্রতিরোধ গড়ে তোলেনি। এবং যখন ইরানেও একই রকম ঘটনা ঘটছে, তখনও কিন্তু তারা কার্যত
বিবৃতি দেওয়ার বাইরে তারা কার্যত কিছু করছে না। কিছু টেকনোলজিক্যাল হেল্প তারা করছে, কিন্তু সরাসরি সংঘাতে তারা জড়াচ্ছে না। এই জায়গাটায় দাঁড়িয়ে বোধহয় আমরা খুব বেশি করে হয়তো মিস করি। আমি জানি না আপা মিস করেন কিনা, কারণ আমার জন্ম, আমি নিজেকে বলি আমি সোভিয়েত ইউনিয়নের পতনের বয়সী, এবং এই পৃথিবী বোধহয় সোভিয়েত ইউনিয়নকে মিস করছে। তার প্রচুর ফ্ল থাকতে পারে, কিন্তু এই সোভিয়েত, আমরা যদি কিউবা মিসাইল ক্রাইসিসের কথা চিন্তা করি, আমরা যদি এরকম আরো অনেকগুলো সংকটের কথা চিন্তা করি, তাহলে হয়তো আমাদেরকে সোভিয়েত ইউনিয়নকে মিস করতে হবে। সোভিয়েত যখন ছিল তখন হয়তো এই আক্রান্ত দেশগুলো আসলে একা ছিল না। এই একাকিত্ব আমাদেরকে দেখতে হচ্ছে, এটার বড় কারণ সোভিয়েতের না থাকা। দ্বিতীয় হচ্ছে ইরানের যে প্রক্সি, এই শব্দটা আমার কাছে, মিডল ইস্ট শব্দটার মধ্যে যেমন আমি খুব রাজনৈতিক ভাবে আমার একদম একদম না পছন্দ হওয়া শব্দ, তেমনি ইরানের প্রক্সি এই শব্দটাও আমি মানছি না। তার কারণ আমি মনে করি যে হিজবুল্লাহর নিজস্ব রাজনীতি আছে, এবং লেবানিজ কমিউনিস্ট পার্টি তাদের নিজস্ব রাজনীতি আছে, পপুলার ফ্রন্টের প্যালেস্টাইনে তার নিজস্ব রাজনীতি আছে, ইয়েমেনের হুতিদের বিদ্রোহীদের তাদেরও নিজেদের রাজনীতি রয়েছে। এরা প্রত্যেকে একটা জায়গায় আসছেন তাদের মতাদর্শগত ভিন্নতাগুলোকে পেরিয়ে, তারা একটা জায়গায় আসছেন জায়নবাদী আগ্রাসনকে রেজিস্ট করবার জন্য। কিন্তু এটা বাস্তবতা যে তাদের যে পরিমাণ শক্তিক্ষয় হয়েছে গত 2.5-3 বছরে, তাদের পক্ষে যে ইরানের সমর্থনে বিরাট কিছু ঘটিয়ে ফেলা সম্ভব, সেরকমটা কিন্তু আসলে মনে হয় না। কিন্তু ইরানের একাকিত্ব আসলে তো শুধু ইরানের একাকিত্ব নয়, ইরানের একাকিত্ব গোটা পৃথিবীর শান্তিকামী মানুষের একাকিত্ব। ইরান শুধু একা নয়, ভেনেজুয়েলাও একা, কিউবাও একা। তার কারণ আমেরিকাকে যারা চ্যালেঞ্জ জানাতে পারতো, যারা পারে, তাদের সবার চোখের সামনে এই গণতন্ত্রের উপর, দেশগুলোর সার্বভৌমত্বের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে, গণহত্যা সংঘটিত হচ্ছে। রাইট। এখন যে ধরনের ভূপ্রকৃতি বা ভৌগোলিক অবস্থান ইরানের, তাতে করে অনেকেই বলছেন যে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের জন্য এই হামলা খুব বেশি দিন কন্টিনিউ করা বা তাকে একেবারে নিঃশেষ করে দেওয়ার সুযোগ খুব কম। আবার একইভাবে দিনের পর দিন যে ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধ একটা আমি বলবো যে সমৃদ্ধকরণকে প্রমোট করা হয়েছে ইরানে, এবং সেটি অস্ত্র তৈরির পর্যায়ে গেছে কিনা সেই তথ্যগুলো আমাদের কাছে নেই। মানে আমি যে প্রশ্নটি আপনাকে একটু প্রেসাইসলি করতে চাই, যে দেখেন ইরাকে যখন যুদ্ধ হলো তখন যুক্তরাষ্ট্র থেকে একটা বয়ান দেওয়া হলো যে সেখানে মারণাস্ত্র রয়েছে, কিন্তু পরবর্তী সময় আমরা সেগুলো আর খুঁজে পাইনি, সেগুলোর অস্তিত্ব আর খুঁজে পাইনি, এবং এটা যে সারা পৃথিবীকে বোকা বানানো হয়েছে একটা যুদ্ধের উদ্দেশ্যে, সেটি এখন সবাই জানে, যে কারণে যুক্তরাজ্যও কিন্তু এখন এই যুদ্ধে জড়াতে চাইছে না। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে নানা ধরনের অভিযোগ তৈরি করে যুক্তরাষ্ট্র যে বিভিন্ন সময় এসেছে, আপনি যদি 50s শুরুর দিকে দেখেন, পাহলভীদের যে শাসনকাল বা তাদের ক্ষমতায় নিয়ে আসা, বা ইসলামিক রেভলিউশন 79-এ সেটি হওয়ার পরে যে অস্বস্তি যুক্তরাষ্ট্রের, এই পুরো জার্নিটাকে আপনি কিভাবে দেখেন, মানে যুক্তরাষ্ট্রের অবস্থানটাকে ইরানের সঙ্গে? অর্ক। ইরানের সংকটের আদিপাপ তো যুক্তরাষ্ট্রই করেছে। আমরা তো কেন শাহদের থেকে আমরা আলোচনা শুরু করবো? আমরা তো তারও আগে মোসাদ্দেকের থেকে আলোচনা শুরু করব, যেখানে একজন নির্বাচিত গণতান্ত্রিক এবং সেকুলার একজন শাসক ছিলেন, যিনি এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য যে পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে সরাসরি রুখে দাঁড়িয়েছিলেন। তাকে জোর করে ক্ষমতা থেকে উচ্ছেদ করলেন ইরানে, এবং উচ্ছেদ করার মাধ্যমে বামপন্থী দেশপ্রেমিক শক্তি যারা ছিলেন সেখানে ইরানে, তাদের উপর ভয়াবহ নির্যাতন নামিয়ে আনা হলো। এবং এই যে আমেরিকার যে পুতুল সরকার যারা বসেছিল তার বিরুদ্ধে, তাদের নেতৃত্বে, এবং তাদের বিরুদ্ধে যখন এই 79-এর যে ইরানের বিপ্লব, যেটাকে আমরা ইসলামিক বিপ্লব বলে চিনি, সেটা ইসলামিক বিপ্লব ছিল না। আমার মনে পড়ে আমরা যখন পড়তাম যে হোলি রোমান এম্পায়ার, তখন বলা হতো যে ইট ওয়াজ নট হোলি, নট রোমান এবং নট অ্যান এম্পায়ার। সেরকম ভাবে একইভাবে এটা কোনো ইসলামিক বিপ্লব ছিল না। কারা বিপ্লব করেছিল, কারা লড়াই করেছিল শাহের বিরুদ্ধে দাঁড়িয়ে? এই বিপ্লবের একদম সামনের সারিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তুদে পার্টি। আপনি যে শহরে এখন বসে আছেন, এই শহরের বিভিন্ন প্রান্তে এখনো তুদে পার্টির অসংখ্য কমরেড বন্ধু তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তারা এখনো লন্ডনে বসে, তারা এখনো বার্লিনে বসে ইরানের মধ্যে তাদের নেটওয়ার্ক, শ্রমিকদের মধ্যে নেটওয়ার্ক তারা চালিয়ে যাচ্ছেন। এবং এই খুব গুরুত্বপূর্ণ শক্তি ছিল এমিকে,
খুব গুরুত্বপূর্ণ শক্তি, যারা মারিয়াম রিজভি কয়েকদিন আগে একটা 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 সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। ফ্রান্সে তারা ভীষণভাবে সক্রিয়, এবং তাদের আলবেনিয়ায় আমি আমি সমাজ মাধ্যমে লিখলাম, গত বছর আমার আলবেনিয়ায় যাওয়ার কথা ছিল, এমিকে সদর দপ্তর অ্যাসাইনমেন্ট আমি মিস করেছি। এখন হাত কামড়াতে ইচ্ছা হচ্ছে, তখন তো বুঝতে পারিনি 1 বছরের মধ্যে ইরানের পরিস্থিতি এইরকম হয়ে যাবে। এনিওয়ে, তো তারা লড়াই করেছেন, এবং আপনি যদি দেখেন প্রচুর মেয়েরা তারা রাস্তায় নেমে এসে লড়াই করেছেন। কিন্তু মানব সভ্যতার ইতিহাসের ট্র্যাজেডি হলো, আমাদের দেশেরও ট্র্যাজেডি, আপনাদের দেশেরও ট্র্যাজেডি, কখনো 90-এর ট্র্যাজেডি, কোনো অন্য সময়ের ট্র্যাজেডি, যারা রক্ত দেন তাদের হাতে ক্ষমতা যায় না। হাড্ডি খিজিররা মরে, কিন্তু ক্ষমতা যায় অন্যদের হাতে। ইলিয়াসের উপন্যাস থেকে যদি আমরা দেখি, ইরানেও তাই হয়েছিল। ইরানে যারা মারা গিয়েছিলেন, যারা আন্দোলনের সামনের সারিতে ছিলেন, তাদের হাত থেকে ক্ষমতা চলে যায় একটা বিশেষ রাজনৈতিক শক্তি, একটা ধর্মতান্ত্রিক রাজনৈতিক শক্তির হাতে, এবং তারা তারপরে যেটা করে যে প্রগতিবাদী বামপন্থীদের উপর ভয়াবহ নির্যাতন তারা নামিয়ে আনে, ভয়াবহ নির্যাতন নামিয়ে আনে। কিন্তু সেটার বিরুদ্ধে তো তারা লড়ছেন। কিন্তু এটা ভুলে যাওয়া চলবে না যে মোসাদ্দেক সরকারকে উচ্ছেদ করেছিল আমেরিকা তাদের পাপেট সরকারকে বসানোর জন্য। এই আদি পাপের জায়গাটা ভুলে ইরানের আলোচনা করা সম্ভব নয়। আমি বেশি সময় নেব না, একটা লাইন জাস্ট বলবো। ইরানে হাজার হাজার তুদে পার্টির কর্মী মারা গিয়েছেন, বামপন্থীরা মারা গিয়েছেন, অনেকের জন্ম হয়েছে জেলখানায়, যারা ইরানের বর্তমান যে ইসলামিস্ট রেজিম তার বিরোধিতা করছেন। তারা কিন্তু এই মার্কিন ইসরায়েলি যৌথ যে হানাদারি তার বিরোধিতা করছেন। আমি এমন মাকে চিনি যার সন্তান খুন হয়ে গিয়েছেন, এমন বাবাকে চিনি, এমন এমন সন্তানকে চিনি যার বাবা ইসলামিস্ট রেজিমের হাতে খুন হয়েছেন, গণকবরে চলে গিয়েছেন। তারাও বিক্ষোভ দেখাচ্ছেন এই যে মার্কিন এবং ইসরায়েলের গণতন্ত্র রপ্তানি করার বিরুদ্ধে। দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং আমরা এইটা অনেকে ভুলে যাই। এইটা কিন্তু বলা ঠিক নয়। অর্ক, আসবো আপনার কাছে আবারও। আমি প্রফেসর ইয়াসমিন আপনার কাছে একটু অর্থনীতি এবং জ্বালানি সংকট বিষয়ে আসতে চাই, কারণ এই যুদ্ধের সঙ্গে এই দুটো বিষয় খুব ওতপ্রোতভাবে মিশে আছে, যে কোনো যুদ্ধের সঙ্গেই, কিন্তু এটি সবচেয়ে কম উচ্চারিত হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা ভিডিও গেমসে যেরকম আমরা যুদ্ধ দেখি না, সেই যুদ্ধ দেখে অনেকের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে, সাংবাদিকরা তাদের সংবাদ বিভিন্নভাবে প্রচার করছেন। দুটো প্রসঙ্গ, একটা হচ্ছে যে যেহেতু মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণটা খুবই প্রয়োজন, এই মধ্যপ্রাচ্যের যে তেলের যে উৎস, সেই উৎসটিকে নিয়ন্ত্রণ করবার বা সেখানে প্রভাব বিস্তার করার জন্যে, এবং হরমুজ প্রণালীর কথা আমরা জানি, যেটি সারা পৃথিবীর যে সরবরাহ বা পরিবহন, সেটির 20% পরিবহন ওই প্রণালী দিয়ে হয়। সেটির 90% প্রায় অকার্যকর হয়ে গেছে এখন, মানে 10% খুব সিলেক্টিভ পরিবহন হচ্ছে। তো এরকম একটি বাস্তবতায় আপনি কি আশঙ্কা করছেন? দেখুন, অবস্থা চারিদিকে ভালো নয়, এটা আমরা সবাই বুঝতে পারছি। সেটা হচ্ছে যে এই হরমুজ প্রণালী দিয়ে যে তেলটা যায়, সেটা 90% কিন্তু যেত জাপানে, এবং একটা বড় অংশ যেত কিন্তু সাউথ কোরিয়াতে। এবং সাউথ কোরিয়াতে যে পরিমাণ শেয়ার মার্কেটে পতন হয়েছে, সেটা 9/11 এর আগে এরকম পতন দেখা যায়নি, ওটার সাথে কম্পেয়ার করা হচ্ছে। একই সাথে আমি যদি আমার দেশের কথা বলি, আমরাই চিন্তা করছি যে আগামী সপ্তাহে কি হবে জানি না, কারণ বাংলাদেশে অকটেনের রিজার্ভ কিন্তু খুব কম দিনের জন্য আছে। ভারতকে যেমন এখন বলা হচ্ছে যে না, রাশিয়ার কাছ থেকে তেল কেনা যেতে পারে, যেমন মানে আমি বড় ভাই, আমি বলছি যে তুমি কি করতে পারবে না পারবে। তো তেমন ভাবে আমাদের এখানে যখন পল কাপুর এসেছিলেন, আমরাও বলেছি যে আমাদেরকে তেলের ব্যবস্থা করে দিতে, কি হবে আমরা জানি না, আমরা সবাই তাকিয়ে আছি একজনের দিকে। তো জ্বালানি এবং আজকে খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছে দাম বেড়েছে এটাতে কি হবে, তিনি বলেছেন সিম্পলি আই ডোন্ট কেয়ার। সো এটা হচ্ছে আমেরিকার মনোভাব, যে বাকি বিশ্বে যাই হোক না কেন আমাকে এই যুদ্ধটা চালিয়ে যেতে হবে। তবে আমি তেলের সমস্যাটা আপনি যেটা বলেছেন যে এটা কিন্তু সেকেন্ডারি নয়, এটা প্রাইমারি, এটা এটা খুব কমপ্লেক্স বিষয়। তো দুটো একসাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। এটা যেমন একটা দিক, তেমন ভাবে আমি আরেকটা বিষয় একটু চিন্তা করছি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারবার বলে যাচ্ছেন যে এমন অস্ত্র প্রয়োগ করা হবে যেটা আগে কেউ দেখে নাই। আমি সেটাও কিন্তু ভীষণভাবে লক্ষ্য করেছি এবং ভয় পাচ্ছি, কারণ আমরা ইসরায়েলের মধ্যে কি হচ্ছে সেটার কোনো খবর পাচ্ছি না, কিন্তু সেখানে আপাত দৃষ্টিতে ভালো রকম
ক্ষয়ক্ষতি হচ্ছে, যারা বাইরে একটুখানি খবর দিতে পারছেন। আমরা তাদের এই যে একটু আগেও তাদের একটা ডিরেক্ট ব্রিফিং ছিল, সেখানে তারা বারবার বলছেন যে তারা তাদের আরেকটা লক্ষ্য হচ্ছে তারা এগেইন আন্তর্জাতিক আইন ভঙ্গ করে লেবাননের ওখানে তারা ম্যাসিভ একটা নো ম্যানস ল্যান্ড তারা তৈরি করতে চান। তো এই সব মিলিয়ে আমি দেখছি যে তেলের বাজারটাকে অস্থির করবার জন্য ওই প্রথম দিনের স্ট্রাইকটি কিন্তু যথেষ্ট ছিল। এবং আরেকটি হচ্ছে যে আপনি আমরা আমরা বাংলাতেও একটা আছে যে মানে কি বলবো যে এটা শব্দটা বোধহয় যে ডেড বডি ইজ হেভিয়ার দ্যান আ লিভিং পারসন, তাই না? মানে যে আপনি একজন কমিউনিকে মেরে ফেলতে পারেন, কিন্তু তার যে লিটারালি যে ভার, সেটার কথা বলছি না, কিন্তু তার রূপক অর্থে তার যে ফলোয়ার আরো বেড়ে গিয়েছে এবং ইরানের জনগণ মনে করছে যে এটা তার সভারেন্টি লঙ্ঘন। এই ইরানের জনগণ নির্বিশেষে যতই আপনাকে বলুক যে যারা লন্ডনে আছে, যারা আমেরিকাতে আছে, তারা এটাতে উৎসব করছে, তারা কতখানি ইরানের বাস্তবতা বোঝেন বলে আমি কখনোই মনে করি না। কারণ অনেক সময় দেখা যায় যে বাইরে থেকে বাস্তবতাটা বোঝা সম্ভব নয়। এবং আমি যেখানেই পড়াশোনা করতে গিয়েছি, যেখানে আমি ফেলোশিপে গিয়েছি, আমি ইরানি মেয়েদেরকে যেরকম দেখেছি, হ্যাঁ তারা যেমন ক্রিটিসাইজ করছে, কিন্তু একই সাথে তারা যে পড়াশোনায় এতদূর অগ্রসর হয়েছে, কই আমি তো কোনো আর মধ্যপ্রাচ্যের নারীদেরকে আমি এভাবে এগিয়ে যেতে দেখি নাই। তো এই জিনিসগুলোও কিন্তু আপনি বাইরে দেখছেন না, তাই না? এখন যেভাবে করে আমরা দেখছি যে সৌদি আরবে বলা হচ্ছে নারীদের মানে সামনে এগিয়ে যাওয়ার এবং কালচার, প্রফেসর ইয়াসমিন, কালচার তাদের ফিল্ম কিন্তু অনেক সমৃদ্ধ। আমরা মানে দর্শকের পর দর্শক ধরে যাই। আমরা ছোটবেলায় ওটা অল্প আপনার অনেক আগে হবে, আমরা বোধহয় লেট 70s বা আর্লি 80s আমাদের বিটিভিতে কিন্তু একটু ইরানি ছবি দেখাতো, এবং আমরা সবাই বুঝি আর না বুঝি ওই ইরানি ছবি, যদিও সাবটাইটেল থাকতো, তখন সাবটাইটেলের কনসেপ্টটাই বুঝতাম না, এবং পড়ে পড়ে সিনেমা দেখতে হবে এটাই ভালো লাগতো না আমাদের ছোটদের কাছে। তো তাও আমরা বুঝতাম যে এটা নিশ্চয়ই ভালো কিছু, কারণ আব্বু আম্মু দেখছে, বড়রা দেখছে, তার মানে এটা ভালো কিছু। তো এই অনেকগুলো যে তাদের কালচারাল যে অগ্রগতি, এই সবকিছুতেই তারা কিন্তু এগিয়ে আছে, এবং সেটার জন্য তাদেরকে কিন্তু সমগ্র মিডল অন্যান্য দেশগুলো একটি থ্রেট বলে মনে করে, কারণ তারা নিজেদের একটা অন্য ধরনের ব্র্যান্ড তৈরি করতে পেরেছে, যেখানে আমি মাথা নত করি না, যেটা অন্যরা করেছে। এবং এটা কিন্তু আমি মনে করি যে তারপরও ওমান বা কাতার তারা যেটা চেয়েছে, তাদের নিজেদের স্বার্থে চেয়েছে, তারা কিন্তু ইরানকে ভালোবেসে যুদ্ধ বন্ধ করতে চায়নি। তারা দেখেছে যে তাদের, আপনি দেখুন যে তাদের এয়ারলাইন হাব সম্পূর্ণভাবে তাদের বিধ্বস্ত হয়ে গেল, কারণ এখন আর কেউ মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ যেতে হলে মধ্যপ্রাচ্য হয়ে যেতে চাইবে না, তারা কিন্তু বিকল্প উপায় খুঁজবে। আমি নিজেও 2024 সালে যখন আটকা পড়েছিলাম আমাদের ছাত্র আন্দোলনের কারণে, মিউনিকে আটকা পড়েছি, তখন আমি ব্যাংকক হয়ে এসেছি। আমি দেখেছি যে এয়ারলাইন গুলো আমার ক্যান্সেল করে দিচ্ছে, এবং এভাবে করে আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলো এটা সুদূর প্রসারী মানে প্রভাবটা বুঝতে পারছে না, যে তারা চোখ বন্ধ করে আমেরিকার উপর নির্ভর করেছে এটার জন্য, যে তাদেরকেও পে করতে হতে পারে আজকে হোক কালকে হোক, এটা তারা একদম বুঝতে পারেনি। এবং ইরানকে ছোট করে দেখার যে ফলটা, এটা আমরা আরো আরো খারাপ ভাবে হয়তো আমাদেরকে বুঝতে হবে। রাইট। এখন আপনার কথা থেকে আমি যেটা বুঝতে পারলাম যে ইরানের ভেতরে এই যুদ্ধ এক ধরনের জাতীয় ঐক্যই তৈরি করেছে, বিশেষ করে সর্বোচ্চ নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটি স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি করেছেন, এবং তারা অনেকেই হয়তো মনে করছেন যে এটা তাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, অস্তিত্বের সংকট, এবং এটা ফাইট ব্যাক করার প্রয়োজন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ফাইট ব্যাক করছে ইরান, বিভিন্ন সামরিক ঘাঁটিতে, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে, তারা কিন্তু ক্লিয়ার করেছে যে এই যে মধ্যপ্রাচ্যের বা আরব বিশ্বের বিভিন্ন জায়গায়, বাহরাইন থেকে শুরু করে কাতার, যে ঘাঁটিগুলোতে তারা হামলা চালিয়েছে, ওই দেশগুলো বা ওই দেশগুলোর জনগণের সঙ্গে তাদের কিছুই নেই। তারা মূলত আসলে যুদ্ধটা যুক্তরাষ্ট্রের সঙ্গেই করছে, এবং এটি তারা চালিয়ে যাবে। মানে ইরানের দিক থেকেও তারা বলছে যে এই যুদ্ধ তারা এই জায়গাটিতে শেষ করতে চাচ্ছে না, যুক্তরাষ্ট্রেও একটা খুব শক্ত অবস্থানে রয়েছে। তো তাহলে আলটিমেটলি এই যুদ্ধ আসলে কতদূর পর্যন্ত গড়াতে পারে বলে আপনি মনে করেন, প্রফেসর ইয়াসমিন? আমি তো ভবিষ্যৎ বক্তা নই, তবুও যা দেখে মনে হচ্ছে এটা ইরানের জন্য খুবই স্ট্র্যাটেজিক হবে, এটা যদি আরো 10-12 দিন তারা চালিয়ে যেতে পারে। অনেকেই বলছিলেন প্রথমে 1 মাসের মতো চালানোর কথা, আমি মনে করছি 1 মাসও প্রয়োজন নেই, কারণ এখনই বিশ্ববাজারে যেভাবে করে ধস নেমেছে, আর শুধুমাত্র তেলের দাম বেড়ে গিয়েছে তাই নয়, আপনি চিন্তা করুন যে বাংলাদেশের শ্রমিক সব ওখানে যাচ্ছে, ভারতের শ্রমিক সব ওখানে যাচ্ছে, নেপালের শ্রমিক সব ওখানে যাচ্ছে, আমার সাউথ এশিয়ার উপরে যে
মানে কিউমুলেটিভ ইফেক্ট যেটা পড়ছে সেটা আপনি দেখেন, এবং একই সাথে আপনি দেখবেন যে সাউথ কোরিয়া, জাপান থেকে শুরু করে অন্যান্য দেশ, আজকেই খুব সম্ভবত ইরানের একজন আমি আমি ঠিক মনে করতে পারছি না ফরেন মিনিস্টার বা এরকম ধরনের কেউ একজন হবেন, যিনি টুইট করেছেন যে এখনই মেডিয়েশনের জন্য বিভিন্ন জন কথা বলছেন, কারণ প্রত্যেকেই বুঝতে পারছেন যে এটা শুধুমাত্র ইরানের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস নয়, এটা কিন্তু একই সাথে অন্য দেশগুলোর উপরে খুবই চাপ ফেলছে। এবং সেখানে আপনি আরেকটা জিনিস দেখবেন, আমেরিকা আরেকটি মারাত্মক, তারা মনে করছে এটা তাদের জন্য মারাত্মক একটা অস্ত্র, সেটা হচ্ছে তারা কার্দিশ গ্রুপগুলোকে উস্কে দিতে যাচ্ছে। ইরানের সাইজটা তো আপনাকে দেখতে হবে, এটা 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 কিন্তু ছেলে খেলা নয়। আমি যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি, বাংলাদেশের থেকে বড় ইরানের সাইজটা, এবং শুধুমাত্র তাই নয়, 90 মিলিয়ন মানুষ, যদিও আমাদের আছে তার ডাবল মানুষ। কিন্তু ইরানের যেভাবে করে রেজিম চেঞ্জের কথা বলা হচ্ছে, সেই রেজিম চেঞ্জ কিন্তু আরো 10টা কার্দিশ বাহিনী দিয়ে সম্ভব নয়। এটা আরেকটা মিসক্যালকুলেশন, এবং আমি খুবই ভয় পাচ্ছি যে এটার ফলে, যেটা অনেক অ্যানালিস্ট বলছেন, যে সিভিল ওয়ারে পরিণত হয় কিনা, এবং যেটা হলে আরো বেশি বিপদ কিন্তু মিডল ইস্টার্ন অন্যান্য দেশগুলোর জন্য, তাহলে এই অঞ্চলের স্ট্যাবিলিটি আসবে না। আমি মনে করি যে এখনই আমেরিকার সাথে কারো একটা কথা বলা প্রয়োজন, তাদেরকে বোঝানো প্রয়োজন, জানি না কতটুকু বুঝবেন তারা, কিন্তু বোঝানো প্রয়োজন যে ইরাকের সিভিল ওয়ার উইল হ্যাভ আ ফার রিচিং ইম্প্যাক্ট ফর অল দ্য মিডল ইস্টার্ন কান্ট্রিজ, এবং অয়েলের ইয়েটা মানে বের হবে যে হরমুজ স্ট্রেইট থেকে এবং অন্যান্য জায়গা থেকে। এবং আমি আরেকটা কথা এখানে অবশ্যই বলবো যে যেভাবে করে ইরানের একটি নেভাল ভেসেলকে আক্রমণ করা হচ্ছে ইন্ডিয়ান ওশানে, আই ডিপলি মোর্ন ফর দ্যাট, আই ডিপলি কন্ডেম দ্যাট। এটা খুবই আনফরচুনেট একটা ইনসিডেন্ট, এবং এটা আমি মনে করি এখানে অন্য অনেক দেশেরও দায়িত্ব নেবার সময় এসেছে, তারা যেভাবে করে তাদের ফরেন পলিসি পার্সু করছে। অর্ক, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আপনার কাছে যে বিষয়টি আমার একটু জানার আগ্রহ, সেটি হচ্ছে গণমাধ্যমের ভূমিকা। এই যে কোনো যুদ্ধে আমরা জানি একটা পপুলার কথা প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে যে মানুষের সাথে সাথে সত্যেরও মৃত্যু হয় যুদ্ধে। তো এই যে মূলধারার যে গণমাধ্যমগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নিয়ন্ত্রিত যে গণমাধ্যম যুদ্ধের যে খবর পরিবেশন করছে এবং যে ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছে, সেটি নিশ্চয়ই আপনি লক্ষ্য করছেন, পর্যবেক্ষণ করছেন। এটি কি সেই ইরাক যুদ্ধের মতেও সত্য গোপন করে একভাবে চলছে, বায়াসড সংবাদ পরিবেশন চলছে, নাকি আপনার কাছে মনে হচ্ছে যে কিছুটা হলেও প্রফেশনালিজম আপনি দেখতে পাচ্ছেন? আমি এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে জাস্ট একটা তথ্য শেয়ার করতে চাইবো প্রফেসর ইয়াসমিনের সঙ্গে। কুর্দি গেরিলাদের পক্ষ থেকে কিন্তু আরেকটা স্টেটমেন্ট আমি আজকে দেখলাম, যে তারা কিন্তু ইরানের মধ্যে সশস্ত্র অভিযান এই মুহূর্তে করতে তারা অস্বীকৃতি জানিয়েছেন। কাজে এটা যদি হয় তাহলে ফ্যান্টাস্টিক, মানে তাদের এটাই করা উচিত। গণমাধ্যমের ভূমিকা বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের বা অধিকাংশ পশ্চিমী গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত শোচনীয়, এবং সেটা তো আমি খুব বিশদে যাচ্ছি না, আমরা প্যালেস্টাইনের সময়ও দেখেছিলাম যে ঠিক যেরকম ভাবে প্যালেস্টাইনের মানুষগুলো যেন কেবল সংখ্যা, তাদের লাশের সংখ্যা কেবলমাত্র গোনা হয়, কিন্তু সেই লাশ আসলে গুরুত্বপূর্ণ হয় না। একই রকম ভাবে আমরা একটা বড় সময়, বিশেষ করে 2024-এর মাঝামাঝি থেকে আমরা ভারতীয় মিডিয়ায় যেরকম ভাবে বাংলাদেশকে পোর্ট্রে করতে দেখেছি, প্রায় একই রকম জিনিস চলছে এখনো, এবং সেটাই চলবে, সেটাই স্বাভাবিক। কারণ আপনি যেরকম বললেন যে একটা যুদ্ধে প্রথমে মারা যায় সত্য, তারপরে মারা যায় মানুষ, ঠিক তেমনি যুদ্ধে আরেকটা জিনিসও খুব তাড়াতাড়ি তার মৃত্যু ঘটে, সেটা হচ্ছে নৈতিকতা। এবং গণমাধ্যম গুলো, বিশেষ করে পশ্চিমা গণমাধ্যম, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে থাকা অধিকাংশ গণমাধ্যম, তারা কিন্তু যাবতীয় নৈতিকতা বিবর্জিত হয়েই কিন্তু দানবায়নের প্রকল্প শুরু করেছে। আমি এই প্রসঙ্গে খুব বেশি কিছু বলার নেই, শুধু একজন সাংবাদিককে আজ স্মরণ করব, এবং খুব ভালো লাগতো যদি সেরকম সাংবাদিক থাকতেন। তার নাম অ্যান্টনি উইনিংটন। তিনি একজন ব্রিটিশ সাংবাদিক ছিলেন, তিনি স্প্যানিশ সিভিল ওয়ারে লড়াই করেছিলেন, এবং যখন কোরিয়ার যুদ্ধ চলছে, যখন গোটা পশ্চিমী দুনিয়া দক্ষিণ কোরিয়ায় দাঁড়িয়ে দক্ষিণ কোরিয়ার চশমায় যুদ্ধটাকে দেখছে, অ্যান্টনি উইনিংটন প্রায় একা তিনি উত্তর কোরিয়ায় গিয়ে উত্তর কোরিয়ার চোখে যুদ্ধটাকে দেখেন, লাশের স্তূপের ছবি তুলে ধরেন, এবং ব্রিটেনের সেই সময়কার কাগজ ডেইলি ওয়ার্কারে তিনি সেই প্রতিবেদন ছাপান।
এইরকম তার অসাধারণ ক্যারিয়ার, তিনি পরে চীনে চলে যান, তিনি একজন রাষ্ট্রহিত মানুষ হিসেবে জার্মানিতে মারা যান, ইত্যাদি ইত্যাদি। এইরকম সাংবাদিক, এইরকম সাহসী সাংবাদিকতার পরিসর তো মেইন স্ট্রিম মিডিয়াতে বেশ বেশ কমে আসছে। তার মধ্যেও আমি বলবো কয়েকটি সংবাদ মাধ্যম দুর্দান্ত কাজ করছেন, তাদের প্রচুর সীমাবদ্ধতা সত্ত্বেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা দারুণ কাজ করছেন, কিন্তু মোটের ওপর ইরানের যে দানবায়ন ঘটানোর যে প্রক্রিয়া, তাতে কিন্তু পশ্চিমা গণমাধ্যম পুরোপুরি সামিল। অনেক ধন্যবাদ অর্ক ভাদুরী এবং অধ্যাপক লাইলুফার ইয়াসমিন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমি শেষ করতে চাই যে কথাগুলো বলে, সেটা হচ্ছে যে আমরা যখন বড় হচ্ছি 80-র দশকে, তখন জন লেননের যুদ্ধ বিরোধী যে গান ইম্যাজিন এবং সেটির যে অন্তর্নিহিত যে ভাব বা তাৎপর্য, সেটিকে হৃদয়ে ধারণ করবার চেষ্টা করতাম। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের যে বিভীষিকা, সেটির গল্প শুনে বড় হয়েছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে এমন একটি বিশ্ব আমরা চাই যে বিশ্বে সত্যিকার অর্থে যুদ্ধ থাকবে না, মৃত্যু থাকবে না। কিন্তু বারবার এই যুদ্ধ, মৃত্যু এবং এই যে ধ্বংসাত্মক বিষয়গুলো আমাদের সামনে চলে আসে। তো আমরা আজকের এই অনুষ্ঠানের ভেতর দিয়ে একটি যুদ্ধের গতি প্রকৃতিকে বিশ্লেষণ করবার চেষ্টা করলাম, কিন্তু অবশ্যই আমরা তিনজন এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তারা এই বিষয়টি নিয়ে দ্বিমত করবেন না যে আমরা শান্তিকামী মানুষ এবং আমরা এমন একটি পৃথিবী চাই যেখানে বেঁচে থাকার যে অধিকার, ন্যূনতম অধিকার, সেটি সংরক্ষিত হবে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।